নতুন বছর 2021-এর শুভেচ্ছা রইল। নতুন বছর সকলের জন্য বয়ে আনুক অনাবিল সুখ এবং আনন্দ, এই কামনাই করি। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি মহান সৃষ্টিকর্তার মেহেরবানিতে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত অনলাইন ভিত্তিক পাঠ প্রদর্শনী ঘরে বসে শিখি কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষারআলো.com অনলাইন পেজের পক্ষ থেকে তোমাদের সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের সাথেই আছি কাজী সুপ্রভা ইসলাম, সহকারী শিক্ষক, উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ থেকে। আজ আমি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বাংলা বই, খাতা এবং কলম নিয়ে দ্রুত প্রস্তুতি গ্রহণ করো। আশা করি সকলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পাঠে যাওয়ার পূর্বে তোমাদেরকে একটি ছবি দেখাই। দেখো, এখানে যে ছবি দেখা যায়, ছবিতে কি কি দেখতে পাচ্ছ? ছবিতে কি কি দেখা যায়? আচ্ছা, আমি বলে দিই। ছবিতে এখানে একটি আম গাছ দেখতে পাচ্ছ। দেখো, দুটো ছেলে মেয়ে কি করছে? আম কুড়াচ্ছে। একজন লোক ছাতি মাথায় দিয়ে হেঁটে যাচ্ছে। আর দূরে কি দেখা যায়? অসংখ্য গাছপালা দেখা যায়। আকাশে কি এটা? সূর্য। সূর্য কি করছে? কিরণ দিচ্ছে, আলো দিচ্ছে, তাই না? আচ্ছা বলো তো, এরকম দৃশ্য আমরা কোথায় দেখতে পাই? হ্যাঁ, আমাদের দেশে দেখতে পাই। তাহলে আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। ঠিক বলেছ। আজ আমাদের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশের প্রকৃতি। ঠিক আছে? পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশের প্রকৃতি। এখানে আমি পাঠ শিরোনাম এনেছি বাংলাদেশের প্রকৃতি। এই পাঠের কোন অংশটুকু আমরা পড়বো এখানে এনেছি। দেখো, পাঠ শিরোনাম হচ্ছে তোমাদের বাংলা বইয়ের অধ্যায় 1, বাংলাদেশের প্রকৃতি। পাঠ্যাংশ হবে শরৎ ঋতুর দেশ থেকে শুরু করে গ্রীষ্মকালের ফল পর্যন্ত। পাঠ সংখ্যা 1, পৃষ্ঠা নম্বর 1। তোমরা দ্রুত তোমাদের খাতায় এই অংশটুকু তুলে নাও। আশা করি সকলের পাঠ শিরোনামটুকু খাতায় ওঠানো সম্পূর্ণ হয়েছে। ভেরি গুড। এখন তোমাদের বাংলা বই ঠিক 1 নম্বর পৃষ্ঠার এই অংশটুকু বের করো। প্রথমে আমি শুদ্ধ উচ্চারণে পড়ব, তোমরা সকলে মনোযোগ সহকারে শুনবে এবং প্রতিটা লাইনের নিচে আঙ্গুল মিলিয়ে নিবে। ঠিক আছে? ওকে। বাংলাদেশের প্রকৃতি। শরৎ ঋতুর দেশ বাংলাদেশ। প্রতি 2 মাসে হয় একটি ঋতু। যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুটি হলো গ্রীষ্মকাল। এরপর আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল। এভাবে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল। তারপরে কার্তিক ও অগ্রহায়ণ মাস দুটি নিয়ে হেমন্তকাল। পৌষ আর মাঘ মাস হলো শীতকাল। ফাল্গুন ও চৈত্র এই 2 মাস বসন্তকাল। এরকম ভাবে 6টি ঋতুই প্রত্যেক বছর আসা যাওয়া করে। পৃথিবীর সব দেশে কিন্তু 2 মাসে একটি ঋতু হয় না। অনেক দেশে 2টি কি 3টি ঋতু দেখা যায়। খুব বেশি হলে 4টি ঋতু।
আমাদের প্রতিটি ঋতুতে প্রকৃতির রয়েছে নতুন নতুন সাজ। এক এক সাজে তাকে নতুন মনে হয়, তার চেনা চেহারা বদলে যায়। প্রথমে গ্রীষ্মের কথাই ধরা যাক। গ্রীষ্মে কি প্রচণ্ড গরম, রৌদ্রের অসহ্য তাপ। দুপুরে যদি পথে বের হতেই হয়, তখন মাথার উপরে ছাতা ধরে লোকে হাঁটে। গরম যতই হোক, গ্রীষ্মকে কিন্তু মধু মাস বলা হয়। এ সময় মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায়। আম, জাম, কাঁঠাল, আনারস ও লিচু গ্রীষ্মকালের ফল। তাহলে পাঠে কি বললাম? ষড় ঋতুর দেশ বাংলাদেশ, মানে 6টি ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ। প্রতি 2 মাসে হয় একটি ঋতু। প্রতি বাংলা মাসে 2টো মাস নিয়ে হয় কয়টি ঋতু? একটি ঋতু। যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 2 মাস হয় কি? গ্রীষ্মকাল। আর বর্ষাকাল হতে হলে কোন 2 মাস লাগবে? আষাঢ় এবং শ্রাবণ। শরৎকাল হতে হলে ভাদ্র ও আশ্বিন মাস লাগবে। কার্তিক ও অগ্রহায়ণ এই 2 মাস মিলে কি হয়? হেমন্তকাল। পৌষ ও মাঘ নিয়ে হয় শীতকাল। আর বসন্তকাল হয় ফাল্গুন ও চৈত্র মাস। এখন গ্রীষ্মকালকে কি মাস বলা হয়? ঠিক বলেছ, মধু মাস বলা হয়। আর মধু মাস বলার কারণটা কি? এ সময় মধুর মতো মিষ্টি নানা রকমের ফল পাওয়া যায়, তাই না? আশা করি পাঠের এই অংশটুকু সবাই স্পষ্টভাবে বুঝতে পেরেছ, তাই না? এখন পাঠের মধ্যে কিছু নতুন শব্দ আছে, যে শব্দের অর্থগুলো আমি তোমাদেরকে জানিয়ে দেব এবং তোমরা সেগুলো সুন্দরভাবে মুখস্থ করে নিবে এবং খাতায় তুলে নিবে। ঠিক আছে? ওকে। প্রথমে আমি তোমাদের একটু দেখিয়ে দিই শব্দ অর্থ লিখতে গেলে তোমাদের খাতায় কিভাবে লেখা শুরু করবে। যখন তুমি তোমার খাতায় শব্দের অর্থ লিখবে, তখন প্রথমেই লিখে নিবে বাম পাশে শব্দ, আর তার পাশে লিখবে কি? অর্থ। এখন শব্দ এবং অর্থ লিখলে প্রথমে যে শব্দটা আনবো সেটা হলে দেখো বর্ষাকাল। বর্ষাকাল শব্দের অর্থটা কি? তাহলে বর্ষাকাল যখন, তখন শব্দের নিচে আমাকে লিখতে হবে বর্ষাকাল। বর্ষাকাল লিখে একটা দাগ দিবে এবং বর্ষাকাল অর্থটা কি ঠিক এই অর্থের নিচে সেটা লিখতে হবে। বর্ষাকাল মানে বৃষ্টির সময়। বর্ষাকাল অর্থ হচ্ছে বৃষ্টির সময়। বৃষ্টির সময় ঠিক এইভাবে লিখবে। ঠিক আছে? শব্দের নিচে যে শব্দটা দেওয়া থাকবে সেটা লিখতে হবে এবং সেই শব্দের অর্থটা ঠিক অর্থের নিচে লিখতে হবে। এভাবে তোমরা পরপর লিখে যাবে। তারপরে যে শব্দটা সেটা হলো ষড় ঋতু। দেখো আমি লিখছি ষড় ঋতু। ষড় ঋতু অর্থ হচ্ছে 6টি ঋতু। ষড় ঋতু অর্থ 6টি ঋতু। অর্থের নিচে লিখতে হবে 6টি ঋতু। ঠিক এইভাবে তোমাদের শব্দার্থগুলো লিখতে হবে। আশা করি সবাই বুঝেছো। আচ্ছা, এখন আমি তোমাদের সামনে শব্দার্থের একটি ছক নিয়ে এসেছি। দেখো, এখানে দেখো শব্দার্থ এনেছি, সেটা কি? ষড় ঋতু। যেভাবে লিখতে হবে আমি সেটা দেখিয়ে দিয়েছি। এখানেও ঠিক সেভাবে আমি এনেছি।
নতুন শব্দ দেখো ষড়ঋতু, শব্দের অর্থটা তো আগেই জানলে যে 6টি ঋতু। বর্ষাকাল, বর্ষাকাল অর্থ হচ্ছে বৃষ্টির সময়। অসহ্য, অসহ্য শব্দের অর্থটা হচ্ছে যা সহ্য করা বা সওয়া যায় না, যা সহ্য করা বা সওয়া যায় না। এবার নতুন যে শব্দ সেটা হচ্ছে গ্রীষ্ম। গ্রীষ্ম শব্দের অর্থ হচ্ছে গরমকাল। দেখো এখানে একটা কমা আছে, তাই না? গ্রীষ্ম যদি আসে তাহলে তুমি গরমকাল লিখলেও হবে। আবার আরেকটি অর্থ আছে, দেখো বাংলার 6টি ঋতুর প্রথম ঋতু। এই যে কমা দেওয়া যদি থাকে, একের অধিক যদি শব্দ থাকে, তাহলে যে কোনো একটি শব্দ লিখলেই হবে। গ্রীষ্ম শব্দের অর্থ গরমকাল বা বাংলার 6টি ঋতুর প্রথম ঋতু। তাপ, তাপ শব্দের অর্থ হচ্ছে উষ্ণতা। তাপ শব্দের অর্থ উষ্ণতা। এখন আমার সাথে সাথে একটু পড়ো। ষড়ঋতু অর্থ 6টি ঋতু। বর্ষাকাল অর্থ বৃষ্টির সময়। অসহ্য, অসহ্য অর্থ যা সহ্য করা বা সওয়া যায় না। আবার বলো, যা সহ্য করা বা সওয়া যায় না। গ্রীষ্ম অর্থ গরমকাল বা বাংলা 6টি ঋতুর প্রথম ঋতু। আবার আমার সাথে বলো, গ্রীষ্ম অর্থ গরমকাল, বাংলা 6টি ঋতুর প্রথম ঋতু। তাপ, তাপ শব্দের অর্থ উষ্ণতা। তাপ অর্থ উষ্ণতা। সবাই এই অংশটুকু মনোযোগ সহকারে কয়েকবার পড়ো এবং দ্রুত খাতায় উঠিয়ে নাও। আশা করি এই অংশটুকু সবার মুখস্থ হয়ে গেছে এবং খাতায় তোলা সম্পন্ন হয়েছে। ধন্যবাদ। এখন আমি পাঠের মধ্যে কিছু যুক্ত অক্ষর আছে, সেই যুক্ত অক্ষর দিয়ে কিভাবে ভাঙতে হবে, নতুন শব্দ তৈরি করতে হবে এবং সেটা দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে, সেটা তোমাদের শেখাবো। প্রথমে যে নতুন শব্দটা আমি এখানে এনেছি, দেখো তো তোমরা এর ভিতর থেকে খুঁজে বের করতে পারো কিনা যুক্ত অক্ষর কোনটি। আচ্ছা বলো তো, এই প্রতি শব্দটার মধ্যে যুক্ত অক্ষর কোনটি? বলতে পারবে? হ্যাঁ, ভেরি গুড। পয়ে র ফলা। পয়ের নিচে যে র ফলাটা আছে এটা হচ্ছে যুক্ত অক্ষর। আচ্ছা, এটা ভাঙতে গেলে তোমাকে প্রথমে কি আনতে হবে? প্রথমে আনতে হবে প, তারপরে হ্যাঁ ঠিক বলেছ, এই যে র ফলা চিহ্নটা এবং পাশে লিখে দিতে হবে র ফলা। এইভাবে তোমাদের লিখতে হবে, তাহলে প্রতি শব্দের মধ্যে পয়ে র ফলাটা হচ্ছে যুক্ত অক্ষর। মনে থাকবে? আচ্ছা, ভাঙতে গেলে তুমি প লিখেছো আগে, তাই না? তাহলে প্রথম অক্ষরটাই লিখতে হবে প, আর তারপরে দেখো নিচে যে চিহ্নটা ছিল এই যে এইটা লিখতে হবে পরে। র ফলা চিহ্নটা লিখে দিবে এবং তার পাশে লিখতে হবে র ফলা। মনে থাকবে? এখন যে কাজ সেটা হচ্ছে ভাঙা হয়ে গেল, এবার একটি করে নতুন শব্দ তৈরি করতে হবে। আচ্ছা, সবাই র ফলা দিয়ে একটু মনে মনে চিন্তা করো তো, র ফলা দিয়ে কি কি শব্দ হতে পারে? হ্যাঁ, প্রথম হতে পারে, ঠিক আছে, প্রভাত হতে পারে, তাই না? আচ্ছা, আমি তোমাদের কথা মতো লিখি। প্রথম, পয়রা ফলা ফ ম, আরেকটা কি হলো? প্রভাত। পয়রা ফলা যুক্ত শব্দ, তাই না? প্রভাত।
প্রথম এবং প্রভাত, প্রভাত শব্দের অর্থ সকলে জানো কি? হ্যাঁ, প্রভাত শব্দের অর্থ হলো সকাল। এখন আমি এই প্রভাতটা দিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করব। সেটা কি দেখো, প্রভাতে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো। প্রভাতে অর্থ কি বললাম? সকালে, তাই না? তাহলে লিখবো প্রভাতে, লিখছি দেখো, প্রভাতে ঘুম থেকে ওঠা কিসের জন্য ভালো? স্বাস্থ্যের জন্য ভালো। এখানে আমি যে শব্দটা এনেছিলাম প্রভাত, দেখো ঠিক এই বাক্যের মধ্যে কিন্তু সেই প্রভাত শব্দটা এনেছি। তাহলে কি হচ্ছে? প্রভাতে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো। ঠিক এইভাবে অর্থপূর্ণ একটি বাক্য তোমার খাতায় লিখতে হবে। তাহলে যুক্তবর্ণ ভাঙতে গেলে কি করতে হবে? যুক্তবর্ণ ভাঙতে গেলে প্রথমে যুক্তবর্ণটা ভাঙতে হবে, তারপরে সেই যুক্ত অক্ষর দিয়ে একটি শব্দ তৈরি করতে হবে এবং সেই শব্দ দিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। এই অংশটুকু দ্রুত সবাই খাতায় তুলে নাও। আচ্ছা, এরপরে আরেকটি শব্দ আনবো, সেটা হলো দেখো আরেকটি শব্দ, সেটা হলো গ্রীষ্ম। গরফলা দীর্ঘে মূর্ধন্যয় ম। এখানে কয়টি যুক্ত অক্ষর আছে? ভেরি গুড, দুইটি, গয়রাফলা এবং মূর্ধন্যয় যুক্ত ম। তাহলে রফলার ব্যবহার তো আমরা প্রথমে শিখে গেলাম, পয় রফলা দিয়ে শিখলাম, তাই না? তাহলে গয়রাফলা ভাঙতে গেলেও ঠিক গ যুক্ত রফলা, তাই না? এখন গয় রফলা দিয়ে একটি শব্দ মনে মনে তৈরি করে ফেলো তো, গ্রাম। ভেরি গুড। আর গ্রাম দিয়ে অর্থপূর্ণ বাক্য কি হতে পারে? আমরা গ্রামে বাস করি। আমি এখন গ্রাম গয়রাফলা দিয়ে আমি এটা ভেঙে দেখাচ্ছি না, কারণ গয়রাফলা ভাঙা শেখা হয়ে গেলেই আমাদের গয়রাফলা ভাঙতে শিখে ফেলেছো, অলরেডি বলেই ফেলেছো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যুক্ত অক্ষর লিখব, মূর্ধন্য যুক্ত ম। এই অক্ষরটা ভাঙতে গেলে তোমাদের প্রথমে লিখতে হবে মূর্ধন্য ষ। প্রথমে কি লিখতে হবে? মূর্ধন্য ষ। তারপরে লিখতে হবে ম। এখন এই যে লিখলাম, এইটা দিয়ে, এই যুক্ত অক্ষর দিয়ে একটা কি করতে হয়? নতুন শব্দ তৈরি করতে হয়। আচ্ছা, নতুন শব্দটা এনেছি দেখো, ভস্য। মূর্ধন্য ষ যুক্ত ম। ভস্য শব্দের অর্থ হচ্ছে ছাই। সবাই মনে রাখবে, ভস্য শব্দের অর্থ ছাই। এখন এই ভস্য দিয়ে আমরা একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করব। সেটা কি দেখো, আগুনে পুড়ে সব ভস্য হয়ে গেছে। আগুনে পুড়ে সব ভস্য হয়ে গেছে। এখানে নতুন শব্দ এনেছিলাম ভস্য। ভস্য শব্দের অর্থ কি শিখলে? ছাই। তাহলে আগুনে পুড়ে সব ভস্য হয়ে গেছে মানে ছাই হয়ে গেছে।
আশা করি সবার এই অংশটুকু বোঝা হয়ে গেছে। ভেরি গুড। আরেকটি যুক্ত অক্ষর সম্বলিত আমরা একটি শব্দ আনবো, সেটা হলো বসন্ত। বসন্ত। আচ্ছা বলো তো, বসন্তর মধ্যে যুক্ত অক্ষর কোনটি? ভেরি গুড অ্যান্সার, দন্ত ন যুক্ত ত। এখন প্রথমে কোনটা লিখতে হবে? সঠিক বলেছো, দন্ত ন, তারপরে ত। এই তো তোমরা শিখে গেছো। তাহলে দন্ত ন যুক্ত ত দিয়ে একটি নতুন শব্দ সবাই মনে মনে তৈরি করে ফেলো। ঠিক, শান্ত হয়। হ্যাঁ আমি লিখছি, শান্ত, তারপরে ক্লান্ত, কয়লয় আকার, দন্ত নয় তয়, তাই না? আরো অনেক শব্দ হতে পারে। আচ্ছা, এখন এই দুটো যে কোনো একটি দিয়ে আমরা অর্থপূর্ণ বাক্য তৈরি করব। আচ্ছা আমি করে দিই। আমি কাজটি করে ক্লান্ত হয়ে পড়েছি। দেখো, আমি কাজটি করে কি হয়ে গেছি? ক্লান্ত হয়ে গেছি। ক্লান্ত হয়ে পড়েছি। তাহলে কি লিখলাম? আমি কাজটি করে ক্লান্ত হয়ে পড়েছি। ঠিক না? তোমরা সবাই মনোযোগ সহকারে পড়ে নাও এবং এই অংশটুকু খাতায় তুলে নাও। সবার খাতায় তুলে নেওয়া সম্পন্ন হয়েছে নিশ্চয়ই? ধন্যবাদ। এখন আমরা যে অংশটুকু পড়েছি সেই অংশের মধ্য থেকে দুই একটি প্রশ্ন করি, দেখি সবাই পারো কিনা। বাংলাদেশ কয় ঋতুর দেশ? হ্যাঁ, বাংলাদেশ ষড় ঋতুর দেশ। আর ষড় ঋতু শব্দের অর্থ কি পড়লাম? 4টি ঋতু। ভেরি গুড অ্যান্সার। কয় মাস মিলে এক ঋতু হয়? হ্যাঁ আমি বলে দিচ্ছি, প্রতি 2 মাস মিলে একটি ঋতু হয়। কোন কোন মাস মিলে গ্রীষ্মকাল হয় বলতে পারবে? হ্যাঁ, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস মিলে গ্রীষ্মকাল হয়। আচ্ছা, এখানে আমি প্রশ্ন দিচ্ছি, আমার সাথে কয়েকবার পড়ে নাও। দেখো এখানে যে প্রশ্ন এনেছি সেটা হলো বাংলাদেশ কয় ঋতুর দেশ? ঠিক এভাবে উত্তর দিতে হবে, বাংলাদেশ ষড় ঋতুর দেশ। খালি ষড় ঋতু লিখে রাখবে না, যেহেতু তোমরা ক্লাস 4-এ উঠে গেছো সেহেতু তোমাদের পুরো বাক্যটা লিখতে হবে সুন্দরভাবে, মনে থাকবে? আচ্ছা তোমরা লিখবে কি? বাংলাদেশ, এখানে যে কয় লেখা আছে, কয় মানে প্রশ্ন করা বোঝাচ্ছে বা কত প্রশ্ন করা বোঝাচ্ছে। বাংলাদেশ কয় ঋতুর দেশ? তোমরা লিখবে বাংলাদেশ ষড় ঋতুর দেশ। 2 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে কয় মাস মিলে এক ঋতু হয়? এই কয় কয় অর্থ, কয় শব্দটা কি বুঝতে হবে যে এখানে প্রশ্ন করা বোঝাচ্ছে, মনে থাকবে সবার? তাহলে কয় মাস মিলে এক ঋতু হয়? লিখতে হবে প্রতি 2 মাস মিলে এক ঋতু হয়। সুন্দর করে এবং স্পষ্ট করে বাক্যটা যাতে অর্থপূর্ণ হয় ঠিক সেভাবে উত্তর দিবে। কয় মাস মিলে এক ঋতু হয়? তাহলে সুন্দর করে লিখবে প্রতি 2 মাস মিলে এক ঋতু হয়, মনে থাকবে? এবার 3 নম্বর যে প্রশ্নটা সেটা হলো দেখো, কোন কোন মাস মিলে গ্রীষ্মকাল হয়? কোন কোন মাস মিলে কি হয়? গ্রীষ্মকাল হয়। তখন লিখবে উত্তর দিয়ে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস মিলে গ্রীষ্মকাল হয়। ঠিক আছে, এবার লাস্ট আমার সাথে আরেকবার করে রিড করো। আমি প্রশ্ন বলবো, তোমরা উত্তর বলবে। বাংলাদেশ কয় ঋতুর দেশ?
ভেরি গুড অ্যান্সার, বাংলাদেশ ষড় ঋতুর দেশ। 2 নম্বর প্রশ্ন করছি, কয় মাস মিলে এক ঋতু হয়? ভেরি গুড, প্রতি 2 মাস মিলে হয় এক ঋতু। কোন কোন মাস নিয়ে গ্রীষ্মকাল হয়? সঠিক বলেছ, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস মিলে গ্রীষ্মকাল হয়। আশা করি এই প্রশ্ন 3টা নিয়ে কারোর আর কোনো প্রশ্ন নেই, সবার সুন্দরভাবে মুখস্থ হয়ে গেছে, তাই না? আচ্ছা, আমরা একদম পাঠের শেষ পর্যায়ে এসে গেছি। এই জন্য তোমাদের বাড়িতে কিছু কাজ দেওয়া আছে, এগুলো অবশ্যই সম্পূর্ণ করবে, কাজগুলো করে রাখবে এবং কাজ শেষে তোমরা আমার কন্টেন্ট বক্সে অবশ্যই আপলোড করবে। মূল্যায়ন মানে বাড়ির কাজ। প্রথমে দিয়েছি, দেখো শব্দের অর্থ লিখো। যে শব্দগুলো এখানে আমি তোমাদের প্রথমেই পড়িয়ে দিয়েছি, ঠিক সেই শব্দগুলো এখানে রাখা আছে। সেগুলো কি দেখো, ষড় ঋতু, বর্ষাকাল, অসহ্য, গ্রীষ্ম, তাপ। কি কি বললাম? শব্দের অর্থ লিখতে বলেছি, ষড় ঋতু, বর্ষাকাল, অসহ্য, গ্রীষ্ম এবং তাপ। 2 নম্বর প্রশ্নটা কি দেখো, বাংলা বছরের 12 মাসের নাম লিখো। কেন দিয়েছি জানো? পাঠের এই অংশের মধ্যে বাংলা 12 মাসের নাম আছে, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ঠিক না? হ্যাঁ, এইগুলো তোমরা বানানগুলো সুন্দরভাবে মুখস্থ করবে এবং মুখস্থ শেষে ঠিক এই 12 বছরের বাংলা বছরের 12 মাসের নামগুলো সুন্দর করে খাতায় লিখবে এবং সেটা আমার কন্টেন্ট বক্সে আপলোড করবে। মনে থাকবে সবার? আচ্ছা, প্রথম দিকে এ পর্যন্ত কি কি শেখা হলো একটু মনে করার চেষ্টা করি তো। প্রথমে বাংলাদেশের প্রকৃতি এই অংশটুকু সুন্দরভাবে পড়া হয়েছে এবং বোঝা হয়েছে, তাই না? আচ্ছা, এর মধ্যে থেকে কিছু নতুন শব্দ ছিল, সেই শব্দের অর্থগুলো জানা হয়ে গেছে। তারপরে কি ছিল? যুক্ত অক্ষর। সেই যুক্ত অক্ষর দিয়ে কি করা হলো, একটি করে নতুন শব্দ তৈরি করা হলো এবং সেই শব্দ দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করা শিখলে। এবং সর্বশেষ যেটা কাজ হলো সেটা হলো প্রশ্ন উত্তর। 3টি প্রশ্নের উত্তর সুন্দরভাবে তোমরা মুখস্থ করে ফেললে। এবং সর্বশেষ কাজ দিয়েছি বাড়ির জন্য কিছু শব্দার্থ এবং বাংলা বছরের 12 মাসের নাম। তো আশা করব বাড়িতে নিয়মিত পড়াশোনা করবে, পুষ্টিকর খাবার খাবে, বাবা ও মায়ের কথা শুনবে, বড়দের সম্মান ও শ্রদ্ধা করবে, ছোটদের আদর ও স্নেহ করবে, আর প্রয়োজন ব্যতি রেখে বাড়ির বাইরে যাবে না। আজ আর না, আগামী পাঠ প্রদর্শনীতে আবার দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।